আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ভেক্টরের যে সিরিজ চলতেছে সেই ক্লাসের হচ্ছে আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা আজকে আলোচনা করব ক্রস গুণন ইন ডিটেইল। হ্যাঁ, ক্রস গুণনের যত কিছু আছে সবকিছু হচ্ছে আমরা আলোচনা করব। তো প্রথমেই ক্রস গুণনের ডেফিনেশনটা দেখো আমরা উপরে লিখে রাখছি ক্রস গুণন। সো এটা হচ্ছে আজকে আমাদের আলোচনা, ক্রস গুণন আলোচনা। ক্রস গুণনের যত কিছু আছে সবকিছু হচ্ছে আমরা আজকে আলোচনা করব। সবাই সাথে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে শুরু করি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ক্রস গুণনের যে ডেফিনেশন সেটা। ক্রস গুণন, ক্রস গুণন। তো প্রথমে আমরা বলতেছি যে দুটি ভেক্টর রাশির গুণনে যদি দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে তাকে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলে। তবে তাকে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলে। এটা হচ্ছে আমার ক্রস গুণন বা ভেক্টর গুণনের সংজ্ঞা। ঠিক আছে, এবার আমরা দেখবো যে ক্রস গুণন বা ভেক্টর গুণনের সূত্রটা কেমন হয়। সূত্রটা আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো সূত্রটা আমরা আলোচনা করি। তো সূত্রটা হচ্ছে, এবার হচ্ছে আমরা লিখবো সূত্রটা কি? সূত্র, ধরো একটা ভেক্টর রাশি হচ্ছে এ, তাহলে এ ক্রস হচ্ছে বি, তাহলে এ ক্রস বি যদি হয় তাহলে সূত্রটা হচ্ছে এ ভেক্টরের মান ভি ভেক্টরের মান ইনটু হচ্ছে সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ক্রস গুণনের সূত্র। হ্যাঁ, এখন ক্রস গুণনে যে আমরা অবস্থান ভেক্টর বা একক ভেক্টর গুলার আমরা ক্রস গুণন নির্ণয় করে কিভাবে সেটা আগে দেখবো। তো সেটা আগে দেখো যে আই, এগুলাকে আমরা অবস্থান একক ভেক্টর। হ্যাঁ, একক বা অবস্থান, তুমি যেভাবে বুঝো সেটাই হচ্ছে মনে রাখো। একক বা অবস্থান ভেক্টরের ক্রস গুণন নির্ণয়। তো কিভাবে নির্ণয় করে? দেখো আমরা হচ্ছে আগে একটা সার্কেল ড্র করবো। হ্যাঁ, একটা সার্কেল মনে করো এইটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তটা ইনটি ক্লকওয়াইজ ঘুরবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এখন আমরা যেখানে চাই যে দিয়ে শুরু করব, তাহলে এইটাকে ধরো একক ভেক্টর আই, তারপরেরটা হচ্ছে একক ভেক্টর জে, এইটা হচ্ছে একক ভেক্টর জে, আর এইটা হচ্ছে একক ভেক্টর কে। তাহলে সুতরাং আমাদের এখন কি হবে, ধরো আমরা এইভাবে গুণ করব। সুতরাং ধরো আই ক্রস তুমি জে করলা, আই ক্রস জে, তাহলে দেখো তো নিয়ম অনুসারে পরে কে আসে? আই এবং জে এর পর, তাহলে তারপর কে আসে? কেউ যদি বলে ভাই আমি জে থেকে গুণন শুরু করব, তাহলে দেখো জে ক্রস পরে কে আসে? কে। তাহলে জে ক্রস কে করলে তুমি যে ভেক্টরটা পাবা সেটা হচ্ছে আই। তো কেউ যদি কে থেকে গুণন শুরু করে, তাহলে কে ক্রস হচ্ছে আই, তাহলে সে পাবে জে। এখন কেউ যদি কাজটা বিপরীত দিক থেকে করে, বিপরীত দিক থেকে বলতে মানে ঘড়ির কাঁটার দিকে যদি করে আসলে, তাহলে দেখো কি হয়, তাহলে এটা হবে জে ক্রস কত? আই, তাহলে সে কে পাবে, তবে হচ্ছে একটা মাইনাস কে পাবে। এবং কেউ যদি কে ক্রস জে করে তাহলে কি আসবে? আমাদের মাইনাস আই আসবে। দেন আই ক্রস যদি তুমি কে করো তাহলে হচ্ছে তুমি মাইনাসের জে পাবা। এটা হচ্ছে আমাদের একক ভেক্টরগুলোর গুণন। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যে জিনিসটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ক্রস গুণন কিভাবে নির্ণয় করে। ক্রস গুণন কিভাবে
ক্রস গুণন কিভাবে নির্ণয় করব এইটা। আচ্ছা, তাহলে এখন প্রথমে দেখো আমরা একটা एग्जांपल নেই। ধরো যে একটা ভেক্টর দেওয়া আছে a, ভেক্টরটা ধরো দেওয়া আছে 2i + 3j + 4k। আর একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে b, এই ভেক্টরটা ধরো দেওয়া আছে 3i + 5j + 6k। তুমি ইচ্ছা মতো ভেক্টরগুলো নিলা। এবার তুমি কি নির্ণয় করবা? ক্রস গুণন। হ্যাঁ, তাহলে ক্রস গুণন কিভাবে ডিনোট করে? এই যে a ক্রস ভেক্টর b। দেখো তুমি যেভাবে একটা দাগ দিবা, হ্যাঁ এইভাবে। প্রথমে হচ্ছে এখানে লিখে ফেলবা i, একটু দূরে লিখবা j, আর একটু দূরে হচ্ছে k। দেন দেখো এই ভেক্টরের i এর সাথে আছে 2, j এর সহগ 3, k এর সহগ 4। b তে হচ্ছে b ভেক্টরে i এর সহগ 3, j এর সহগ 5, k এর সহগ হচ্ছে 6। এবার সমান, প্রথমে তুমি যখন i নিবা তখন তুমি মনে মনে i এর সারি এবং কলাম বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পর দেখো যে এই কয়েকটা থাকে। হ্যাঁ, তো এই কয়েকটা থাকে, এদের আমরা আসলে এখন কি করব? গুণন করব। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা যখন i নিব তখন i এর সারি কলাম বাদ, বাকিগুলো গুণ করো। তাহলে দেখো এই দিক থেকে এটা গুণ, মাইনাস নিচে থেকে যখন তুমি উপরে উঠবা তখন মাইনাস হবে। তাহলে প্রথম হলো 3 6 18 মাইনাস 4 5 20, শেষ। ঠিক আছে? এইবার মাইনাসের j, তো তুমি যখন মাইনাসের j নিবা তখন j এর সারি কলাম বাদ। তাহলে দেখো এই যে এটা হলো j এর সারি, এটা হচ্ছে j এর কলাম। হ্যাঁ, সবুজ দিয়ে বুঝাইলো, j এর সারি কলাম বাদ। তাহলে দেখো কি কি থাকে? এই 2 থাকে, 6 থাকে, 4 থাকে, আর 3 থাকে। ঠিক আছে? এইটা থাকে। তাহলে তাদেরকে গুণ করো। তাহলে গুণ করলে কত হয়? 6 দুগুণে 12 মাইনাসের এখানেও হয় 3 4 12। আচ্ছা, দেন তুমি হচ্ছে এখানে নিবা প্লাসের হচ্ছে k। তুমি যখন প্লাসের k নিবা তখন k এর সারি কলাম বাদ। দেখো এটা k এর সারি, এটা কলাম বাদ, তাহলে থাকে এই 4টা। তো এই 4টাকে যদি তুমি গুণ করো তাহলে 5 দুগুণে 10 মাইনাসের 3 তিরিকে 9। ঠিক আছে? তাহলে এখানে আমাদের হয় 2i মাইনাসের 0 × j প্লাস হচ্ছে 1k, মানে শুধু k। এ হচ্ছে আমাদের ক্রস গুণন। তাহলে এটা বের হইলো আমাদের a ক্রস b। তোমাকে যদি বলে a ক্রস b এর মান নির্ণয় করো, তাহলে a ক্রস b মান বলতে এই যে অ্যাবসলিউট ভ্যালু, এটা বোঝায়। নিয়ম কি? তোমরা ডট গুণনের মান বের করা শিখছো। মান হচ্ছে i এর সহগ স্কয়ার, j এর সহগ স্কয়ার, k এর সহগ তার স্কয়ার। তাহলে এখানে আমাদের হয় 4 + 0 + 1, তার মানে হচ্ছে √5। এটা হচ্ছে আমাদের ভেক্টরের মান। ঠিক আছে? তাহলে আশা করি ক্রস গুণন এখন নির্ণয় করতে পারবা যে ক্রস গুণন কিভাবে বের করে। আর আশা করি এখানে সমস্যা হওয়ার কথা না। তো এবার আমরা আমাদের মেইন কাজে চলে যাই, যেগুলো আমাদের এই ক্রস গুণন থেকে আমাদের কাজে লাগবে, বা যেগুলো আমরা ক্রস গুণন থেকে আমাদের আসবে। হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে, যেটা এটা আমরা এখন করব। আচ্ছা, তো ক্রস গুণন থেকে কয়েকটা বেসিক আগে দেখো, যে অনুসিদ্ধান্তগুলো একটু আমরা বলি। একটা হচ্ছে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। কি বললাম? লেখো ক্রস গুণন, এটা এই নিয়মটা হলো যা যা তোমাকে জানতে হবে, যা 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 জানতে হবে। 1 নম্বর হচ্ছে ক্রস গুণন বিনিময় সূত্র। ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। জিনিসটা কেমন? ধরো একটা ভেক্টর হচ্ছে a ক্রস আরেকটা ভেক্টর হচ্ছে b। তুমি যদি এটাকে লেখো b ক্রস a, এটা লেখা যাবে না, সামনে একটা মাইনাস দিতে হবে। এটা যেহেতু মাইনাস আসলে এর মানে হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে না, এটা একটা। আরেকটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে দেখো কি হয়। আরেকটা হচ্ছে ভেক্টর অফ a লম্ব হচ্ছে ভেক্টর অফ b হলে দেখো কি হয়। আমরা তো জানি যে a ক্রস b ইকুয়াল টু হচ্ছে a এর মান b এর মান ইনটু sin থিটা। এবার থিটা কিন্তু 90, কারণ যেহেতু দুটো পরস্পর লম্ব। তাহলে আমাদের হচ্ছে a ক্রস b ইকুয়াল টু হচ্ছে a এর মান
আর হচ্ছে বি এর মান। অনেক সময় মানকে শুধু এভাবে প্রকাশ করে এ বি, হ্যাঁ, এর উপরে তীর চিহ্ন নাই আর হচ্ছে পাশে পরম মান নাই, তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো যে এইটা যে কথা শুধু এ একই কথা। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে হচ্ছে মান বোঝায়, মান বোঝায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল। এইবার আরেকটা দেখো যে আরেকটা দেখো, মনে করো তিনটা ভেক্টর আছে, হ্যাঁ, আচ্ছা তিনটা ভেক্টর মনে করো আছে। মনে করো একটা ভেক্টর হচ্ছে এ, আরেকটা ভেক্টর হচ্ছে বি, আরেকটা ভেক্টর হচ্ছে সি। ভেক্টর তিনটি, ভেক্টর তিনটি, ভেক্টর তিনটি সমতলীয় হওয়ার শর্ত, ভেক্টর তিনটি সমতলীয় হওয়ার শর্ত, সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে বি ক্রস সি, এই দুইটার ক্রস গুণন কইরা সেটার সাথে যে বাকি ভেক্টরটা থাকবে এ, এটা ডট গুণন করবা, করলে 0 হবে। এটাই হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। এটা যেন মনে থাকে, এটা আমাদের সৃজনশীলে কাজে লাগবে। আচ্ছা, তারপর দেখো আরো নিয়ম আছে, এগুলো আমরা একটু একটু বলতেছি, প্রত্যেকটাই আমরা একটু একটু করে বলে রাখি যেন তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তারপর হলো সমতলীয় একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, এগুলো আমরা আলোচনা করব। এইবার হচ্ছে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, দুটি ভেক্টর সমান্তরাল হলে, দুটি ভেক্টর সমান্তরাল হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কেন? তার মানে অর্থাৎ ক্রস গুণন কি? শূন্য। অর্থাৎ ক্রস গুণন শূন্য। তাহলে তোমার মনে রাখতে হবে যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণন শূন্য। মনে রাখতেছে কি দুইটা ভেক্টর লম্ব হলে কি ছিল? দুইটা ভেক্টর লম্ব হলে কিন্তু ডট গুণন শূন্য ছিল। এখন সমান্তরাল হলে কেন ক্রস গুণন শূন্য, এটা আমি তোমাদেরকে একটু বলি। মনে করো একটা ভেক্টর হচ্ছে এ ক্রস আরেকটা ভেক্টর হচ্ছে বি, তাহলে ভেক্টরের ক্রস গুণনের সূত্র কি? এ ভেক্টর তার মানে এ এর মান বি এর মান ইনটু sin থিটা। দেখো দুইটা ভেক্টর সমান্তরাল হলে কিন্তু তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বা 0 ডিগ্রি, তুমি যাই বলো। এখানে তুমি 0 ডিগ্রি লিখতে পারো, 180 ডিগ্রিও লিখতে পারো, যাই লেখো না কেন মান কিন্তু 0। তাহলে এখানে আমাদের কি আসবে? 0। এই জন্য আমরা বলি যে দুইটা ভেক্টর সমান্তরাল হইলে তাদের ক্রস গুণন কি? শূন্য। এটাও তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমার একটা ভেক্টরে একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকবে, ওটার মান কত হলে ভেক্টরটা সমান্তরাল হবে। হ্যাঁ, এরকম একটা অঙ্ক। এটা আমরা এখন একটা एग्जांपल দেখো, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আগে আমরা বড় নিয়মে করব, মূল নিয়মে, তারপর হচ্ছে আমরা শর্টকাটটা দেখাবো, ট্রিক্সটা দেখাবো। হ্যাঁ, তাহলে এটা আমরা একটা নাম দেই, মনে করো एग्जांपल 1। एग्जांपल 1 মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা হচ্ছে ভেক্টর অফ i মাইনাস এর 3j প্লাস 5k, ভেক্টর অফ b সমান mi প্লাস 6j মাইনাস এর 10k। কোশ্চেন হইল m এর মান কত হলে, m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এটা হলো আমাদের কোশ্চেন। কোশ্চেনটা খেয়াল করো, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। তো আমরা প্রথমে হচ্ছে শুরু করি, দুইটা ভেক্টর যেহেতু দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লিখবো সুতরাং a ক্রস b। তাহলে আমরা একটু আগে শিখাইলাম না ক্রস গুণন কিভাবে নির্ণয় করে, সেম ভাবে নির্ণয় করো। তাহলে প্রথমে এখানে দেওয়া হচ্ছে i, এখানে দেওয়া হচ্ছে j, এখানে দেওয়া হচ্ছে k। দেখো প্রথমটায় i এর সহগ কত? 1, তারপর -3, তারপর
5, দ্বিতীয়তে m এর m 6 মাইনাস 10। হ্যাঁ, আশা করি বুঝছো, যেখান থেকে আমরা দেখা যাচ্ছে লিখলাম। এইবার আমরা হচ্ছে ক্রস গুণ নির্ণয় করব। তো ক্রস গুণ যেভাবে নির্ণয় করে i, তাহলে i এর সারি কলাম বাদ, এই দেখো এই i এর সারি এই আর কলাম বাদ, ঠিক আছে? দেখো কত হয়, i এর সারি কলাম বাদ, এই যে এটা আর এটা বাদ, তাহলে এরই থাকে না? হ্যাঁ, এর আমরা গুণন করব, তাহলে i এর সারি কলাম বাদ, তাহলে প্রথমে আমাদের হয় কত, প্রথমে হয় এখানে হয় 30, হ্যাঁ, আর মাইনাসের এখানেও হয় 30। এবার মাইনাসের জে, যখন জে নিব তখন জে এর সারি কলাম বাদ, তাই না? তাহলে জে এর সারি কলাম যদি আমরা বাদ দেই তাহলে আমাদের হইতেছে -10m -10 মাইনাস হচ্ছে 5m। এরপর আমরা চলে যাব কে তে, তাহলে প্লাস কে, কে যখন নিব তখন কে এর সারি কলাম বাদ, তাহলে আমাদের হয় 6 মাইনাসের 3m, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 6 প্লাস 3m। এবার প্রথমটা দেখো 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি 0 ইনটু i, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হয়ে যায় প্লাস জে, এখানে হয় 10 প্লাস 5m, হ্যাঁ, আর এখানে হয় প্লাস কে ইনটু 6 প্লাস 3m। এখন দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, এখানে আমরা লিখব, আমরা জানি একটু আগে তোমাদের বেসিক পড়াইছি, হ্যাঁ, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি মনে আছে কিনা? এই যে দেখো, এই যে এখানে দেখো, এই যে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, ক্রস গুণনের মান কি হবে? 0, এটি আমরা লিখব। আমরা জানি দুটি ভেক্টর সমান্তরাল হলে, দুটি ভেক্টর সমান্তরাল হলে a ক্রস b ইকুয়াল টু হচ্ছে 0। দেখো আমরা a ক্রস b এর মান বের করে রাখছি, হ্যাঁ, এটা আমি এখান থেকে নিয়ে এসে করি, এটা হচ্ছে আমাদের a ক্রস b এর মান। এটা হচ্ছে আমাদের a ক্রস b এর মান। তাহলে দেখো a ক্রস b এর মান কি ছিল, 0 ইনটু i প্লাস 10 প্লাস 5m ইনটু হচ্ছে j প্লাস 6 প্লাস 3m ইনটু হচ্ছে k ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা এটাকে একটু সাজাই লিখব। দেখো একটু সাজাই লিখি, তাহলে এখানে আমাদের হয় 0 ইনটু i প্লাস 10 প্লাস 5m ইনটু হচ্ছে j প্লাস 6 প্লাস 3m ইনটু হচ্ছে k। 0 কে দেখাতে এভাবে লেখা যায় না, 0 ইনটু i প্লাস 0j প্লাস 0k। এখন আমরা লিখবো উভয় পক্ষে তুমি হয় j এর সহগ তুলনা করবা, না হয় k, তোমার ইচ্ছা, তুমি যেটাই তুলনা করো না কেন একই উত্তর আসবে। তাহলে আমরা লিখি উভয় পক্ষে আমরা j এর সহগকে লিখলাম, হ্যাঁ, j এর সহগ তুলনা করে পাই। দেখো এই পাশে বাম পাশে j এর সহগ হচ্ছে 10 প্লাস 5m আর ডান পাশে j এর সহগ হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি যদি j এর মান m এর মান বের করো তাহলে m এর মান হবে -2। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং m ইকুয়াল টু -2 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে? এখন এটা দেখো শর্টকাটটা আমরা কিভাবে করব, হ্যাঁ, ট্রিক্সটা দেখো যে এটা কিভাবে শর্টকাট ভাবে করা যায়। এই দেখো এটা কিন্তু আমাদের ডাক ছিল, এই যে এটা তো তুমি এখানে লেখো ফর এমসিকিউ,
ফর এমসিকিউ, এমসিকিউর জন্য তুমি কি করবা, দেখো এ ভেক্টরের আই এর সহগ হচ্ছে 1, নিচে হলো বি ভেক্টরের আই এর সহগ n ইকুয়াল এ ভেক্টরের জে এর সহগ -3, বি ভেক্টরের জে এর সহগ 6 সমান কে ভেক্টরের জে এর সহগ কে এর সহগ 5 আর এটা হচ্ছে -10। এবার তুমি 1/m এর সাথে হয় প্রথমটা নাও না হয় দ্বিতীয়টা, মনে করো আমি প্রথমটা নিলাম, তাহলে আমাদের হচ্ছে 1/m সমান মাইনাসের 3/6। তুমি যদি কাটাকাটি করো তাহলে এইখানে m এর মান বের করলে দেখবা মান আসবে -2। এইটাই কিন্তু আমরা এতক্ষণ এত বড় করে করলাম, হ্যাঁ, অথচ দেখো এটা কত সোজা। এমসিকিউর জন্য তুমি এভাবে করতে পারবা যে কোনো সময়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা ক্রস গুণন কেন শিখলাম, হ্যাঁ, ক্রস গুণন দ্বারা মেইনলি আসলে যে কাজটা করে সেটা হচ্ছে ক্রস গুণন দ্বারা মেইনলি ক্ষেত্রফল বের করে। তাহলে লেখো ক্রস গুণন ব্যবহার করে ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। ক্রস গুণন, ক্রস গুণন ব্যবহার করে, ক্রস গুণন ব্যবহার করে ত্রিভুজের, ত্রিভুজ ও সামান্তরিক ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় এইটা। তাহলে দেখো 1 নাম্বার আমরা কি বলবো, কিভাবে আমরা শুরু করি, এখানে লিখি 1 নাম্বার, সেটা হচ্ছে এ ও বি ভেক্টর দুটি, ভেক্টর দুটি ত্রিভুজের, ভেক্টর দুটি ত্রিভুজের সন্নিহিত, ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে, সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল, সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল সমান হবে হাফ এ ক্রস বি এর মান, এটাই হচ্ছে আমাদের এত বর্গ একক, বর্গ একক। 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে, পরে আমরা এক্সাম্পল দিব দেখবা। 2 নাম্বার হচ্ছে এ ও বি ভেক্টর দুটি, এ ও বি ভেক্টর দুটি সামান্তরিকের, সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে, সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে, তখনও হবে হাফ এ ক্রস বি বর্গ একক, বর্গ একক। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এ ও বি, এ ও বি ভেক্টর দুটি, ভেক্টর দুটি সামান্তরিকের বাহু নির্দেশ করলে, সামান্তরিকের বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান পরম মান এ ক্রস বি বর্গ একক। খেয়াল করছো এবার যে হচ্ছে বাহু মানে হাফটা নাই, তাহলে তুমি এখান থেকে যেটা মনে রাখবা, সেটা কি, যে ক্ষেত্রফল নির্ণয় করার সময় ক্রস গুণন তো প্রত্যেকবার তোমাকে বের করতে হবেই। এই যে দেখো এখানেও ক্রস গুণন লাগতেছে, এখানেও ক্রস গুণন লাগতেছে, এখানেও ক্রস গুণন লাগতেছে। আর কিন্তু ক্ষেত্রফল বের করার সময় তোমার হাফ হবে 2 ক্ষেত্রে, কখন, সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ থাকলে, আর ত্রিভুজের তো সবসময় বাহুই থাকে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে ত্রিভুজের সময় হাফ, এটা ওকে।
সামান্তরিকের সময় হাফ হবে নাকি হবে না সেটা নির্ভর করবে কি দেওয়া আছে। যদি কর্ণ দেওয়া থাকে তাহলে হাফ হবে, যদি হচ্ছে বাহু দেওয়া থাকে তাহলে হাফ হবে না। আমি ছাত্র অবস্থায় কিভাবে মনে রাখতাম, কর্ণ তো একটু বড়, হ্যাঁ কর্ণ দেখো কোনাকুনি হলে একটু বড় লম্বা হয়, এই জন্য যেহেতু লম্বা ক্ষেত্রফলকে কমানোর জন্য আমরা ওটা অর্ধেক করে দিব, মানে তুমি এমনি মনে রাখতে পারো জাস্ট, যদিও এটা কোনো নিয়ম না, হ্যাঁ তুমি মনে রাখতে পারো আর কিছু না। তো আমরা একটা উদাহরণ দেখাই তাহলে হচ্ছে তুমি ভালো বুঝতে পারবে। আমরা এখন চিত্র থেকে উদাহরণ দেখাবো, আর হচ্ছে দাগ লিখবো না। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ত্রিভুজের নাম হচ্ছে ধরো তোমার পি কিউ আর, আর এই যে নিচের যে বাহুটা, এই বাহুটা মনে করো এ, এই যে এটা হলো এ বাহু। এ বাহু মনে করো দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 4k। উপরের যেটা, উপরে যে বাহুটা এটা হচ্ছে তোমার বি বাহু, বি বাহু, বি বাহু দ্বারা দেওয়া আছে 3i প্লাস 4j প্লাস 7k, এটা ধরো দেওয়া আছে তোমার বি বাহু। এবার বললো যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমার প্রথমে কি করতে হবে? ক্রস গুণন করতে হবে। তো তুমি প্রথমে ক্রস গুণন করো। তাহলে সুতরাং আমরা প্রথমে কি লিখবো? সুতরাং এ ক্রস বি, ক্রস গুণনটাকে আমরা করে রাখি, তারপরে হচ্ছে আমরা মেইন কাজে যাব। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। দেখো এই ভেক্টর আই এর সহগ 2 3 4, বিতে হচ্ছে 3 4 7, তাই না? এটা হচ্ছে 3 4 7। তাহলে এখন আমরা যে কাজটা করবো এখানে হচ্ছে আমরা ক্রস গুণন নির্ণয় করে ফেলবো। তো দেখো ক্রস গুণন নির্ণয় করা আশা করি সবারই মনে আছে। তাহলে প্রথমে আমরা আই নিব, আই এর সারি কলাম বাদ, তাহলে মনে এই সারি আর এই কলাম বাদ, তাহলে আমাদের হয় 3 7 21 মাইনাস 4 4 16 মাইনাসের। এবার আমরা জে নিব, যখন জে নিব তখন হচ্ছে জে এর সারি কলাম বাদ, তাহলে আমাদের হবে কত? 7 দুগুণে 14 মাইনাসের 3 4 12। এবার যখন আমরা কে নিব তখন হলো আমাদের কে এর সারি কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে আমাদের হয় 8 মাইনাস 9। তাহলে দেখো এখানে আসলে কত থাকে? 21 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত হয়? 5, তাই না? তাহলে এখানে হয় 5i মাইনাসের 2j আর এখানে শুধু কে। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, এ ক্রস বি। তাহলে আমরা একটা কাজ করি, এটার মান বের করে ফেলাই। তাহলে সুতরাং এ ক্রস বি এটার মান কি হবে? রুট ওভার আই এর সহগ তার স্কয়ার মানে 25 প্লাস জে এর সহগ তার স্কয়ার মানে 4 প্লাস কে এর সহগ তার স্কয়ার মানে 1। তাহলে দেখো এখানে আমাদের কত হচ্ছে? রুট ওভার 30, ঠিক আছে এইটা। তাহলে এখন আমরা লিখবো সুতরাং, সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান সূত্র হইল হাফ হাফ এ ক্রস বি এর মান, হ্যাঁ হাফ এ ক্রস বি এর মান। তাহলে দেখো হাফ তো হাফই, এ ক্রস বি এর মান তুমি বের করে রাখছো রুট ওভার 30 এত বর্গ একক। ক্যালকুলেটরে দিয়ে দেখবা কত আসে, যা আসে তাই উত্তর। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখন ধরো এই অঙ্কটাই আমি বোঝানোর জন্য এখানে একটু তোমাদেরকে দেখাই, দেখো কি হবে। মনে করো যে এরকম, মনে করো এটা একটা সামান্তরিক, এইটা একটা সামান্তরিক, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে দেখো সামান্তরিকের মনে করো সন্নিহিত এই দুইটা বাহু দেওয়া, তাহলে তুমি তো এটার ক্ষেত্রফল বের করলা, পাশে কিন্তু দেখো সেম আর এতটুকু ক্ষেত্র রয়েছে না। তাহলে তুমি এটা যে বের করছো এটা কিন্তু বের হয়েছে হাফ রুট ওভার 30। এটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু এই যে পাশেটুকু বের হয়ে যায়। তাহলে এটা কাটা, তাহলে রুট ওভার কত? 30 না? এজন্য আমরা বলছিলাম যে সামান্তরিকের যদি বাহু দেওয়া থাকে ক্ষেত্রফল বের করার সময় তাহলে কি হয় না? হাফটা হয় না। কিন্তু যদি আবার কর্ণ দেওয়া থাকে, মনে করো এই একটা কর্ণ দেওয়া, আমি এখানে একটু পরিষ্কার করে রাখি। মনে করো এটা হচ্ছে একটা সামান্তরিক, এই সামান্তরিকের মনে করো এই কর্ণ দেওয়া আছে, হ্যাঁ এটা মনে করো এ, আর এই কর্ণ দেওয়া আছে, এই কর্ণের নাম মনে করো বি।
তাহলে যখন দুইটা কর্ণ দেওয়া থাকবে তখন যদি এই টোটাল ক্ষেত্রফলটা চাই সামান্তরিকের, তাহলে তোমার কি করতে হবে, ক্রস গুণন কইরা তারপরে মান বের করে এটার হাফ নিতে হবে। কেন? কারণ আমরা বলছিলাম দুই সময় হাফ হয়, একটা হলো ত্রিভুজের বাহু থাকলে আর একটা হলো সামান্তরিকের কর্ণ থাকলে। তো আশা করি এটা ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা দেখি আর তোমাদেরকে একটা দুইটা উদাহরণ দেখাই, দাঁড়াও। ক্ষেত্রফল এগুলো আর দেখাবো না। আচ্ছা, যদি বলে উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, একটা অঙ্ক দেখাই, এটা অনেকবার পরীক্ষায় আসছে। কোশ্চেনটা আগে দেখো। কোশ্চেনটা হইলো প্রশ্ন, হ্যাঁ, এক্সাম্পলটা বইয়ের একটা এক্সাম্পল কোশ্চেন হলো, ধরো p সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ এবং q সমান দেওয়া আছে মাইনাস 2i ক্যাপ, না এখানে দেওয়া আছে শুধু i ক্যাপ, হ্যাঁ সরি, শুধু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ a p এবং q, হ্যাঁ, ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে, ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, একটি একক ভেক্টর নির্ণয় করো। দেখো এটা কিভাবে করবা। প্রথমে হচ্ছে তুমি p ক্রস q বের করে ফেলো এবং তার মান বের করে ফেলো। হ্যাঁ, নিয়মটা খুবই সহজ। তাহলে তুমি লেখো, সুতরাং p ক্রস q, আমরা ক্রস গুণন এতক্ষণে নির্ণয় করা শিখছি। এটা হচ্ছে i, দেন হচ্ছে j, এটা হচ্ছে k। তাহলে এখানে হবে 2 3 মাইনাস 4, পরে হচ্ছে 1 মাইনাস 2 আর হচ্ছে 3। হ্যাঁ, এবার হচ্ছে আমরা তোমার এখান থেকে p ক্রস q টা নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা হচ্ছে i নিব, তাহলে i এর সারি কলাম বাদ, তাহলে i এর সারি কলাম বাদ দিলে হয় 9 প্লাস হচ্ছে 4 4 8, আর সূত্রের একটা মাইনাস প্লাস সূত্রের মাইনাস এই, এরপর হচ্ছে মাইনাসের j, তাহলে j এর সারি কলাম বাদ, তাহলে আমাদের হয় 6 প্লাস 4, দেন হচ্ছে প্লাসের k, যখন k নিব তখন k এর সারি কলাম বাদ, তাহলে হচ্ছে মাইনাসের 4 মাইনাস 3, তাহলে এখানে আমাদের হইতাছে শুধু i মাইনাসের 10j মাইনাস হচ্ছে 7k, এটা হচ্ছে p ক্রস q। এবার এটা মান বের করে ফেলো। তাহলে p ক্রস q মান বের করা তো এখন সহজ। তাহলে রুট ওভার i এর সহগ তার স্কয়ার প্লাস j এর সহগ তার স্কয়ার প্লাস k এর সহগ তার স্কয়ার, তাহলে আমাদের হইতাছে রুট ওভার 150। তাহলে সুতরাং আমাদের জন্য কি চাইছিল, উলম্ব দিকে একক ভেক্টর। তাহলে যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর ইটা সমান সূত্র হইল, উপরে যে ক্রস গুণনটা নির্ণয় করছো সেইটা, নিচে হচ্ছে ক্রস গুণনের মানটা। খুবই সিম্পল। তাহলে উপরে দেখো ক্রস গুণন কত বের করছো, ক্রস গুণন বের করছো হচ্ছে i মাইনাস 10j মাইনাস 7k, i মাইনাসের 10j মাইনাস 7k, নিচে রুট ওভার 150। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে দুইটা ভেক্টর যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে যদি কখনো একক ভেক্টর নির্ণয় করতে বলে, তাহলে হচ্ছে আমরা এইভাবে অঙ্ক করব। লাস্ট আমরা আরেকটা দেখাই হচ্ছে এই ক্লাসটা শেষ করব। হ্যাঁ, সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণন সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটি ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণন সমান হলে
তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোণ নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি এ ক্রস বি। তাহলে শর্ত মতে ক্রস বি সমান কি এ ডট বি, কারণ দুটো ভেক্টর ডট গুণন আর ক্রস গুণন সমান। তাহলে দেখো এ ক্রস বি এর সূত্র কি, এ ক্রস বি এর সূত্র হচ্ছে এ এর মান বি এর মান ইনটু হচ্ছে sin থিটা সমান ডট গুণনের সূত্র হচ্ছে এ এর মান বি এর মান ইনটু হচ্ছে cos থিটা। উভয় পক্ষ থেকে এ এর মান বি এর মান এই দুইটা কাটা। তো এখানে আমাদের থাকে sin থিটা, এই পাশে থাকে হচ্ছে cos থিটা। মনে করেন একটা 1 মনে মনে গুণাকারে আছে, তাহলে আমরা লিখতে পারি না sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1। sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু 1। তাহলে tan থিটা সমান tan কত ডিগ্রি, tan 45 ডিগ্রি। সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। 45 ডিগ্রি যে কথা, পাই বাই 4 একই কথা। আশা করি বুঝতে পারছো। তো আজকে আর ক্লাসটা অনেক এমনি হয়তো অনেক লম্বা হয়ে গেছে, আজকে আর বড় করতে চাই না। ক্রস গুণনের এই আলোচনা ছিল। নেক্সট হচ্ছে আমরা ক্রস গুণনের বেসিক যেহেতু হয়েছে, তুমি এখন হচ্ছে বাকিগুলা তুমি ইচ্ছা করলে একা একা করতে পারবা। হ্যাঁ, নিয়মগুলা তোমার হয়তো দুই একটা ভিন্ন নিয়ম তোমার আসতে পারে, তবে তোমার বুঝতে হবে, মনে রাখতে হবে। যেমন দেখো এই যে দুইটা ভেক্টর যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর কিভাবে বের করে, ক্রস গুণন কইরা ওই ক্রস গুণনকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেয়। তো এইটা তো তোমাকে জানতে হবে, তাই না? এইটুকু তো তোমাকে জানতে হবে। এটা মনে রাখবা। আর ক্রস গুণন তুমি বেসিক পারো, মানও বের করতে পারো, কিন্তু এইটুকু মনে রাখতে হবে, এটা সূত্র। সূত্র তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, কিছু করার নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তো আমরা পরবর্তীতে দেখা যাক কোন টপিক নিয়ে শুরু করি। ক্রস গুণনের যদি কোনো কিছু বাকি থাকে কমেন্টে জানাবা যে ভাই এই অঙ্কগুলা পারি না, আমি চেষ্টা করবো আরেকটা ক্লাস করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।